প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি মডেল অ্যাক্টিভিটি টাস্ক দশম শ্রেণী গণিত পার্ট 4 অর্থাৎ তোমাদের কিন্তু স্কুল থেকে বর্তমানে পার্ট 1 এবং পার্ট 2 এর কিন্তু প্রশ্ন উত্তর করতে দিয়েছে এবং ওটা জমা দেওয়ার পর অবশ্যই পার্ট 3 এবং 4 কিন্তু তোমাদেরকে দেবে এবং অনেক স্কুলে কিন্তু এখন কিন্তু পার্ট 3, 4 কিন্তু দিয়ে দিয়েছে। তো প্রত্যেকটি প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে আমার এই চ্যানেল থেকে, অর্থাৎ তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক 1, 2, 3, 4 প্রত্যেকটি পার্টের অল সাবজেক্টের অ্যান্সার এই ভিডিওটির ডেসক্রিপশান বক্সে তোমরা চলে যাবে, একটি লিঙ্ক আছে প্লে লিস্টের লিঙ্ক, সেই লিঙ্কে ক্লিক করলেই তোমরা সমস্ত ভিডিও কিন্তু পরপর পেয়ে যাবে, কোথাও খোঁজাখুঁজি করার দরকার নেই। অর্থাৎ এক কথা হলো এক ক্লিকেই তোমরা সমস্ত 4টে পার্টের অল সাবজেক্টের অ্যান্সার পেয়ে যাবে। তো চলো শুরু করি আমরা আজ দশম শ্রেণীর গণিত। দেখো না, দশম শ্রেণীর গণিত, এটা হচ্ছে আমাদের পার্ট 4 এর কিন্তু প্রশ্ন। প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো, তোমরা জাস্ট ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। দেখো একের দাগের দেখো বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন এমসিকিউস দিয়েছে 4টে দিয়েছে। দেখো 4টে এমসিকিউ এবং অপশান দিয়েছে, শুধু দাগ মারলে হবে না, উত্তরগুলো তোমাদের দেখাতে হবে। অর্থাৎ যে প্রশ্নের উত্তরগুলো দেখানো দরকার আমি সেইগুলো তোমাদের দেখাবো, যে অঙ্কগুলো মুখে মুখে হয়ে যাবে সেগুলো আমি তোমাদের মুখে মুখে করিয়ে দেবো, ঠিক আছে? তো দেখো 1 নম্বর অঙ্কটি এখানে কী বলেছে, বলছে বাস্তব সহগযুক্ত একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটি হলো। তাহলে এখানে 4টে কিন্তু অপশান দিয়েছে, দিয়ে বলেছে এর মধ্যে কোনটা দ্বিঘাত সমীকরণ। তো দেখো এই অঙ্কটি কিন্তু মুখে মুখে হয়ে যাবে, তো তোমরা মন দিয়ে আমার কথাগুলো শোনো। প্রথমে আমাদের জানতে হবে যে দ্বিঘাত সমীকরণ কাকে বলে, আমি একটু বলছি শোনো। দেখো যে সমীকরণকে তোমার এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান সমান 0 আকারে লেখা যায়, যেখানে এ বি সি হচ্ছে বাস্তব সংখ্যা এবং এ নট ইকুয়াল টু 0 তাকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলা হয়। অর্থাৎ এই 4খানা অপশানের মধ্যে তোমাদের দেখতে হবে যে চলের সর্বোচ্চ ঘাত 2 আছে কার, সেটাই হচ্ছে আমাদের দ্বিঘাত সমীকরণ। একদম মুখে মুখে কিন্তু অঙ্কটা হয়ে গেল। দেখো এ অপশান, দেখো আমি এক্সকে যদি এক্স স্কোয়ার দিয়ে গুণ করি তাহলে এখানে চলের সর্বোচ্চ ঘাত দেখো x3 হচ্ছে, তাই এটা হবে না। এখানে দেখে নাও x2 গুণ করলে কত হচ্ছে, x4 হচ্ছে, তাহলে এটাও কিন্তু হবে না। আর এখানে দেখেন অপশান সি, দেখেন x গুণ করলে x স্কোয়ার হচ্ছে, আর ডি তো গুণ করা যাবে না, এটাই অ্যান্সার। তাহলে এখানে বুঝতে পারলাম কি, তাহলে চলের সর্বোচ্চ ঘাত 2 কোথা থেকে পাচ্ছি, অপশান সি থেকে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এটি হলো আমাদের অ্যান্সার। তো আশা করি এই অঙ্কটি তোমাদের করার প্রয়োজন নেই, মুখে মুখে আমি তোমাদের আশা করি বোঝাতে পেরেছি। আমি কি বললাম যে চলের সর্বোচ্চ ঘাত 2 হতে হবে। তো অপশান এতেও হলো না, অপশান বিতে হলো না, অপশান সিতে কিন্তু দেখো এক্স গুণ করলে কিন্তু এক্স স্কোয়ার হয়। তো চোখ বন্ধ করে এটাই হলো আমাদের প্রথম প্রশ্নের অ্যান্সার। তো আশা করি তোমরা প্রথম অঙ্কটি বুঝতে পেরেছো। তো চলো 2 নম্বর অঙ্কটা আমরা দেখি। তো 2 নম্বরের অঙ্কটি এখানে বলেছে, দেখো 2x - 2 আর x + 3 = 0 সমীকরণটির বীজ দুটি হলো। দেখো এই অঙ্কটি মুখে মুখে না করাই ভালো, এটাকে আমি তোমাদের খাতায় দেখাচ্ছি, দেখে নাও। তাহলে 2 দাগের অঙ্কটিকে তোমরা একটু খাতায় দেখে নাও। দেখো এখানে ফের বলছি, দেখো 2x - 2 আর x + 3 = 0 বলছে সমীকরণের বীজ দুটি হলো কি, সেই বীজগুলো আমাদের বার করতে হবে। তো দেখো এখান থেকে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, দেখো 2x - 2 এটার মানও 0 আর x + 3 এটার মানও 0। তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি 2x - 2 = 0, আর অথবা দিয়ে আমরা এইভাবে লিখতে পারি যে x + 3 = 0 লিখতে পারি। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি দেখে নাও, 2x = এই যে -2 যখন এদিকে চলে গেল +2 হয়ে গেল। আচ্ছা এবার দেখে নাও, তাহলে x = 2, তার তলায় আমাদের 2 চলে গেল। তাহলে এখানে x এর মান আমরা কত পেলাম, x এর মান কিন্তু আমরা পেলাম 1। আচ্ছা এখানটা লক্ষ্য করো, দেখো x = -3, তাহলে একটা x এর মান পেলাম আমরা 1, একটা পেলাম -3। তাহলে আমরা যখন উত্তরটাকে লিখব কীভাবে লিখব, দেখো 2x - 2 আর x + 3 = 0 সমীকরণের বীজ দুটি
হলো 1,-3। অর্থাৎ তোমরা দেখে নাও অপশান সি হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এখানে দেখেছো আমাদের এই অপশান সি হচ্ছে অ্যান্সার। তো আশা করি 2 নম্বর অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। তো চলো আমরা 3 নম্বরের অঙ্কটি এবারে করে ফেলি। দেখো 3 নম্বরের অঙ্কটি কি বলেছে, যে বার্ষিক 10% সরল সুদের হারে 50 টাকার 2 বছরের সুদ ওই একই হারে 1000 টাকার 1 বছরের সুদের কত হবে? দ্বিগুণ হবে, না অর্ধেক হবে, না 1/4 হবে, নাকি সমান হবে? তো চলো অঙ্কটি আমরা খাতায় করি। তাই 3 অঙ্কটাতে কিন্তু আমরা প্রথমে বার্ষিক 10% সরল সুদের হারে 50 টাকা 2 বছরের সুদ আমরা বার করে নেব। তো আমরা প্রত্যেকে জানি যে সূত্রটা জানি যে ইন্টারেস্ট আই সমান সমান PTR/100, এটা আমরা প্রত্যেকেই জানি। তাহলে দেখো এখানে পি বলতে গেলে 50 টাকা ইন্টু দিলাম, টি মানে সময়, এ দেখো 2 বছর, আমি 2 লিখলাম, রেট অফ ইন্টারেস্ট 10% আর বাই 100 লিখে দিলাম। তাহলে দেখো 100 হলো, একটা শূন্য, দুটো শূন্য, একটা শূন্য, দুটো শূন্য, তাহলে ইন্টারেস্টটা কত হলো? 5 দুগুণে 10, 10 টাকা হলো। ঠিক আছে, এর পরের অংশটা আমাদের বার করতে হবে। বার্ষিক 10% সরল সুদের হারে 100 টাকার 1 বছরের সুদ। তাহলে আমরা সূত্রটা সেই একই সূত্র পড়তে জানি যে ইন্টারেস্ট সমান সমান PTR/100। তাহলে এখানে ইন্টারেস্টটা কত হচ্ছে দেখানো, পি মানে এখানে হচ্ছে আমাদের 100 টাকা, টি মানে আমাদের 1 বছর, রেট অফ ইন্টারেস্ট 10%, তো 10/100, 100 100 কাটো, তাহলে এখানে ইন্টারেস্ট কত হলো? এখানেও আমাদের 10 টাকা হলো। তাহলে তোমরা এর অঙ্কটা একটু দেখো, এখানে কি বলেছিল, যে বার্ষিক 10% সরল সুদের হারে 50 টাকার 2 বছরের সুদ ওই একই হারে 1000 টাকার 1 বছরের সুদ দ্বিগুণ, অর্ধেক, 1/4 সমান। তাহলে আমরা তোমরা দেখতেই পাচ্ছ, এখানে দেখে নাও, প্রথমেও 10 টাকা হয়েছে এবং দ্বিতীয়বারে আমাদের 10 টাকাই। তাহলে উত্তরটা হচ্ছে অপশান ডি, তাহলে সমান হলো। তো আশা করি অঙ্কটি তোমাদেরকে বোঝাতে পেরেছি। তো চলো আমরা পরের অঙ্কটা দেখে নিই। তাহলে এবারে 4 নম্বরের অঙ্কটা দেখো কি বলেছে, বলছে যে ও কেন্দ্রীয় বৃত্তে একটি বৃত্ত আছে, ও হচ্ছে তার কেন্দ্র, PQRS দুটি সমান দৈর্ঘ্যের জ্যা। ক্লিয়ার? এবারে বলেছে ও বিন্দু থেকে PQ জ্যায়ের দূরত্ব 8 সেমি হলে তাহলে ও বিন্দু থেকে RS এর দৈর্ঘ্য কত হবে? এই অঙ্কটি সমাধান করার দরকার নেই, একটি সূত্র তোমাদের মুখস্থ রাখতে হবে, তাহলে এই টাইপের অঙ্ক দিলে তোমরা করতে পারবে। তো সেই সূত্রটা কি তোমরা দেখে নাও। দেখো তোমাদের এইটাকে মাথায় রাখতে হবে, আমরা জানি কোনো বৃত্তের সমান দৈর্ঘ্যের জ্যাকগুলি কেন্দ্র থেকে সম দূরবর্তী হয়। কি বললাম? আমরা জানি যে কোনো বৃত্তের সমান দৈর্ঘ্যের জ্যাগুলি কেন্দ্র থেকে সমান দূরবর্তী হয়, অর্থাৎ হচ্ছে দেখো PQ ও RS জ্যা দুটির দৈর্ঘ্য সমান। ঠিক আছে, তাহলে যদি তোমার PQ এর দূরত্বটা 8 সেমি হয়, তাহলে ও বিন্দু থেকে RS এর দৈর্ঘ্য কত হবে? 8 সেমি হবে। ক্লিয়ার হয়েছে? তাহলে আমাদের এখানে অপশান হচ্ছে এ। ব্যাস, অঙ্কটি হয়ে গেল। তো আশা করি অঙ্কটি খুব সহজে তোমরা বুঝতে পেরেছো, অপশান এ হলো আমাদের অ্যান্সার। ক্লিয়ার হলো? এবারে চলে আসো আমাদের 2 দাগের অঙ্ক। দেখো 2 দাগের সত্য বা মিথ্যা লিখতে হবে আমাদেরকে। তো 1 দাগের অঙ্কটি বলেছে, দেখো একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য অর্ধেক করা হলে ঘনকটির আয়তন প্রথম ঘনকের আয়তনের 1/8 অংশ হবে। তাহলে এই অঙ্কটি কিন্তু আমাদের সলভ করতে হবে, মানে সলভ করে আমাদের দেখতে হবে যে 1/8 অংশ হচ্ছে কি না, যদি হয় তাহলে সত্য, না হলে মিথ্যা। তো চলো অঙ্কটা আমরা করি। তাহলে আমরা লিখি যে ধরি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য
দেখো ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য এ একক হয়েছে। এখানে কিন্তু বলছে যে একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য অর্ধেক করা হয়েছে। কি বললাম? অর্ধেক। তাহলে ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য অর্ধেক, অর্ধেক মানে এ বাই 2 একক। ক্লিয়ার? আচ্ছা, এবারে আমরা প্রত্যেকে জানি যে ঘনকের আয়তনের সূত্রটা আমি এখানে লিখে দিলাম, এ কিউব ঘন একক। হয়েছে? তাহলে আমাদের এখানে আয়তনটাই বার করতে হবে। তাহলে ছিল এ, করা হয়েছে অর্থাৎ এ বাই 2 করা হয়েছে, তখন এ কিউব মানে হচ্ছে এখানে আমাদের এ বাই 2 তার হোল কিউব ঘন একক। তাহলে এ কিউবটা আমাদের বসে গেল, 2 এর কিউব মানে হচ্ছে আমাদের এখানে 8, তাহলে এ কিউব বাই 8 ঘন একক। অর্থাৎ প্রথম ঘনকের আয়তন, প্রথম ঘনকের আয়তন 1/8 অংশ। তাহলে এটি আমাদের কিন্তু ট্রু হলো। ক্লিয়ার হয়েছে? আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। তো চলো আমরা এবার 2 নম্বর অঙ্কটি দেখি। দেখো এবারে আমাদের এক হলো 2-এরটা বলছে a বাই 2 সমান সমান b বাই 3 সমান সমান c বাই 4 হলে a ইজ টু b ইজ টু c সমান সমান 4 ইজ টু 3 ইজ টু 2 হবে। তো চলো অঙ্কটা আমরা সলভ করি। তাহলে এটা হচ্ছে আমাদের 2 নম্বর অঙ্ক। তো অঙ্কটিতে এখানে বলেছে a বাই 2 সমান সমান b বাই 3 সমান সমান c বাই 4 হলে এখানে a ইজ টু b ইজ টু c এর মানগুলো এইগুলো হবে। তো আমরা অঙ্কটাকে করে দেখে নিই। তো দেখো আমি লিখছি এখানে যে a বাই 2 সমান সমান b বাই 3 সমান সমান c বাই 4 কে ধরিয়া পাই, অর্থাৎ যেখানে কে নট ইকুয়াল টু 0। তাহলে আমরা কি পেলাম এখান থেকে? দেখো a সমান সমান 2k, আর এখানে কি পেলাম b সমান সমান 3k, আর c সমান সমান 4k পেলাম। হয়েছে? তাহলে আমাদের এখানে কিসের মান বার করতে বলেছে? a ইজ টু b ইজ টু 3 c। তাহলে দেখো a ইজ টু b ইজ টু c। তাহলে এখানে a মানে কত? 2k ইজ টু b মানে 3k, আর c মানে হচ্ছে আমাদের 4k। দেখো এখানে k একটি ধ্রুবক সংখ্যা, অর্থাৎ k এর মান কখনোই 0 নয়, তাই এখানে সমস্ত k উঠে গেল। তাহলে কি পড়ে থাকে? দেখো 2 ইজ টু 3 ইজ টু 4। এটা কিন্তু আমাদের অঙ্কের উত্তরটা, কিন্তু আমাদের উত্তরে দিয়েছে দেখো 4 ইজ টু 3 ইজ টু 2। তাহলে অঙ্কটি কি হলো? এটা হলো আমাদের ফলস অ্যান্সার। ওকে, অর্থাৎ এখানে বিবৃতিটি মিথ্যা হলো। ঠিক আছে? তাহলে এটা আমাদের ফলস হচ্ছে আর এটা ট্রু ছিল। তো আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। এবার চলো আমরা 3 নম্বর অঙ্কটি করে নিই। তাহলে 3 নম্বরের অঙ্কটি দেখো এখানে বলা হচ্ছে যে আসল পি টাকা এবং বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার r% হলে দ্বিতীয় বছরের মূলধন PR বাই 100 টাকা হবে। তো চলো অঙ্কটা আমরা করে নিই। তাহলে অঙ্কটা বলছে আসল পি টাকা এবং বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার r%। তাহলে আমরা এই সূত্রটা প্রত্যেকে জানি, r বাই 100 হলে দ্বিতীয় বছরের মূলধন বলেছে PR বাই 100 টাকা। এটা যেহেতু তাহলে 1 বছর হলো, এটা এখানে 1 লিখবো আমি। তাহলে কি দাঁড়ায় দেখো পি, তাহলে পি হলো এখানে আমি 1 প্লাস
r/100 লিখলাম, ওয়ানটা আমি এখানে কিন্তু লিখলাম না, যে তুলে দিলাম। তো গুণ করে দেখো, পিকে 1 দিয়ে গুণ করলে পি হচ্ছে এখানে, আর PR গুণ করলে PR বাই হচ্ছে 100 টাকা। ওখানে বলেছিল দ্বিতীয় বছরের মূলধন বলছে PR/100, অর্থাৎ জাস্ট এইটুকুনিকে ওরা দেখিয়েছে, অর্থাৎ বাকি আসলটা ওখানে অ্যাড করা হয়নি। তাহলে এই অঙ্কটি কিন্তু আমাদের ফলস হলো। ঠিক আছে, তো চলো পরের অঙ্কটা আমরা দেখি, অর্থাৎ এই অঙ্কটিও আমাদের ফলস হলো। তো দেখো 4 নম্বরের অঙ্কটি কিন্তু খুব ভালো অঙ্ক, অঙ্কটি কিন্তু আমাদেরকে ভালো করে বুঝতে হবে। তো দেখো এখানে কি বলছে, বলছে চিত্রে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, ভালো করে বলছে এটা কেন্দ্র, এটা ও, এই কেন্দ্র বিশিষ্ট বৃত্তে দেখো এ আর বি একটি ব্যাস, তাহলে এ বি হচ্ছে একটি ব্যাস এবং ও হচ্ছে তার কেন্দ্রবিন্দু। বৃত্তের ভেতরে কিউ একটি বিন্দু, আর কোণ এ কিউ বি, অর্থাৎ এইটা এ কিউ বি সর্বদা সূক্ষ্ম কোণ হবে, এটাই এখানে বলা হয়েছে। তো তোমরা ভালো করে দেখো, আমি অঙ্কটি ছোট করে করবো, তো এই জায়গাটায় আমি করে দিচ্ছি, সুবিধা হবে, ভালো করে বোঝো। দেখো এখানে দেখো কিউ আর এখানে পি, দেখো আমি এখান থেকে আরেকটি অংশ কিন্তু কেটে নিলাম। দেখো চিত্রটাকে অঙ্কন করতে হবে, এখানটা আমি নাম দিলাম এম বিন্দু, এটার নাম দিলাম কিন্তু আর বিন্দু। ভালো করে বোঝো, এই চিত্রটাকে অঙ্কন করতে হবে আমাদেরকে। এবারে ভালো করে দেখো, এখানের কিউব আর এ বির ওপর কিন্তু লম্ব হচ্ছে, কি বলা বোঝা গেছে, কিউব আর কিন্তু এ বির ওপর লম্ব। তাহলে এখান থেকে তোমরা দেখো বর্ধিত আর কিউব বৃত্তকে এই এম বিন্দুতে কিন্তু ছেদ করেছে, ঠিক আছে, এম বিন্দুতে কিন্তু ছেদ করেছে। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারছি, দেখো এ এম বি এম যুক্ত করা হলো, ঠিক আছে, এটা লেখার দরকার নেই। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারছি, দেখো এখানের কিউব বৃত্তের ভেতরের একটি বিন্দু, অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারছি, দেখো যে এম আর গ্রেটার দেন কিউ আর, এম আরটা কিন্তু অবশ্যই বড় কিউ আর এর থেকে, তাই আমি লিখে দেখালাম। তো দেখো তারপরে দেখো আর এখান থেকে আমরা কি পাচ্ছি, দেখো আমি এখানে লিখছি, দেখো কোণ এ এম বি লেস দেন কোণ এ কিউ বি। আর কি পাচ্ছি, দেখো কোণ এ পি আর বি, দেখো সরি এ পি বি লেস দেন কোণ এ কিউ বি, হয়েছে। আচ্ছা, লেস দেন কোণ এ ও বি, হয়েছে। দেখো কোণ এ পি বি, অর্থাৎ এ পি বি, অর্থাৎ এটা একটি অর্ধবৃত্তস্থ কোণ এবং যার মান 90 ডিগ্রি, লেস দেন দিলাম। দেখো কোণ এ কিউ বি আমি লিখলাম, লেস দেন কোণ এ ও বি, এটা একটা সরল কোণ হবে, অর্থাৎ 180 ডিগ্রি। তাহলে তুমি একটা যদি লক্ষ্য করে দেখো কোণ এ কিউ বি সর্বদাই স্থূল কোণ হবে। তাহলে এখানে দেখো যে এ ও বি সর্বদা সূক্ষ্ম কোণ হচ্ছে, কিন্তু এটা সূক্ষ্ম কোণ অবশ্যই হচ্ছে না, এটা একটা স্থূল কোণ হচ্ছে, ঠিক আছে। তাহলে এটাও আমাদের ফলস অ্যান্সার হলো। ওকে, এবারে আমরা 3 দাগের অঙ্কগুলো করব।
তো দেখো 3-এর দাগের 1 কি বলছে, বলছে যে একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন, একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফল সংখ্যামান সমান হলে উহার ব্যাসার্ধ নির্ণয় করো। তো চলো অঙ্কটা আমরা করি। তাহলে এই অঙ্কটিও কিন্তু খুব ভালো অঙ্ক, ভালো করে বলেছে একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফল এর সংখ্যামান সমান। তাহলে আমরা লিখি যে ধরি লম্ববৃত্তাকার চোঙের বৃত্তাকার চোঙের ধরি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ আর একক হয়েছে এবং উচ্চতা h একক। এবার দেখো প্রশ্নানুযায়ী তাহলে লম্ববৃত্তাকার চোঙের আয়তন হচ্ছে আমাদের পাই আর স্কয়ার এইচ, আর বক্রতলের ক্ষেত্রফল সূত্র হচ্ছে 2 পাই আর এইচ। দেখো এদিকের পাই কেটে গেল, এদিকের এইচও কেটে গেল, এখানে আর দুটো আর এখানে একটা আর, তাহলে আর সমান সমান 2। তাহলে একদম সোজা ছিল, তাহলে উহার ব্যাসার্ধ নির্ণয় করো। সুতরাং উহার ব্যাসার্ধ আর সমান সমান 2 একক। ওকে, তো আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। তো চলো এবার আমরা 2-এর দাগের অঙ্কটা দেখে নিই। এবারে চলে আসো আমরা 2-এর দাগের অঙ্কটা দেখি। দেখো 2-এর দাগের অঙ্কটাতে কী বলেছে, বলেছে দেখাও যে মিশ্র দ্বিঘাত করণী 7 - √2 এর অনুবন্ধী করণী হলো 7 + √t, অর্থাৎ এটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে। তো চলো অঙ্কটা আমরা করি। তো প্রথমে আমাদের কি করতে হবে, 7 - √2 আর 7 + √2টাকে আমাদের যোগ করতে হবে। ঠিক আছে, তো দেখো আমরা প্রথমে যোগ করছি, যোগ করে কি হয় তোমরা দেখো। যোগ করা হয়, দেখো 7 - √2 হলো, যোগ চিহ্ন তো বসে গেল, 7 বসলো প্লাস √2 বসে গেল। তো দেখো -√2 + √2 কেটে গেল, 7 আর 7 যোগ করলে 14। তো 14 কি, 14 হচ্ছে আমাদের একটি মূলদ সংখ্যা। আচ্ছা, এবারে আমাদের এই সংখ্যাটাকে গুণ করতে হবে। 7 - √2 এখানে গুণ দিতে পারো, নাও দিতে পারো। 7 + √2, তাহলে এটা গুণ করি। ধরো এটা আমাদের এ, এটা বি, তাহলে 7 আর 7 কী করবো, 7 এর হোল স্কোয়ার আর -√2 এর হোল স্কোয়ার। তাহলে কত হলো দেখো, 7 7 49 হলো, √2 এর স্কোয়ার মানে 2 হয়। তাহলে এটা হলো আমাদের 47। এটাও মূলদ সংখ্যা, এটা হচ্ছে কিন্তু আমাদের মূলদ সংখ্যা। ঠিক আছে, তাহলে সুতরাং কি লিখবো আমরা, 7 - √2 এর অনুবন্ধী করণী 7 + √2। তো আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। তো চলো পরের জায়গায় চলে আসি আমরা। অঙ্ক অ্যাকচুয়ালি শেষ হয়ে গেল। 4-এর দাগের বলেছে দেখো যুক্তি দিয়ে প্রমাণ করো যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। এটার উত্তর আমি করালাম না, কারণ এটা তোমরা পাঠ্য পুস্তকে পেয়ে যাবে। অর্থাৎ তোমাদের এটা হচ্ছে আমাদের উপপাদ্য, আমি এখানে লিখে দিলাম 38 এবং তোমাদের পাঠ্য বইয়ের 164-এ আছে।
তাহলে আশা করি যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দাও এবং তোমরা যদি নতুন হও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং অবশ্যই অল নোটিফিকেশনটাকে অন করে রেখো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম তোমার কাছে কিন্তু পৌঁছে যাবে। অর্থাৎ আমি 2 থেকে 3 দিনের মধ্যেই তোমাদের ক্লাস 10-এর পার্ট 4-এর সমস্ত ভিডিও আমি আপলোড করে দেবো এবং বাকি 1, 2, 3 সব কটারই আপলোড করা আছে। এবং পারলে তোমরা এই ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দিও তোমাদের ফেসবুক বা হোয়াটসঅ্যাপ গ্রুপে। তাহলে আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম। তোমরা প্রত্যেকেই ভালো থেকো এবং সুস্থ থেকো।